আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ধলাইয়ের 18 টিলায় দুর্ধর্ষ ডাকাতি, ডাকাতদের মারে আহত ঘরের সদস্যরা, স্বর্ণালংকার ও 2.5 লক্ষ টাকা লুট। তৃণমূলের সদস্যভুক্তির সূচনা, সরকারের জনবিরোধী নীতি মানুষের কাছে পৌঁছতে গৃহ সম্পর্কের ডাক সুস্মিতা দেবের। সুস্মিতা দেবের তৃণমূলে যোগদান বিজেপিতে কোনো প্রভাব পড়বে না বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা। ডিমা হাসাও হত্যাকাণ্ড, সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা ব্যক্ত করলেন হাফলংয়ের প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবার, সরকারের হস্তক্ষেপ কামনা। 24 ঘন্টায় মৃত্যু নেই মেডিকেলে, কাছাড়ে করোনায় আক্রান্ত 7। 45তম প্রয়াণ দিবসে শিলচরেও নজরুল স্মরণ। আঠাশ আগস্ট শনিবার বিটিএনের প্রশ্নে সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন শিলচর দাস কলোনির রুমা দে। পুরস্কার গ্রহণের জন্য 7002048432 মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিটিএনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এবার আসছি বিস্তারিত খবরে। ধলাইয়ের ক্লেভার হাউস জিপির 18 টিলায় দুঃসাহসিক ডাকাতি, বাড়ির সদস্যদের বেধড়ক মারধর ডাকাতদের, স্বর্ণালংকার সহ 2.5 লক্ষাধিক টাকা লুট, আটক 1। গত শনিবার রাত 2:30 নাগাদ এক দুঃসাহসিক ডাকাতি কাণ্ড সংঘটিত হল ধলাই থানা এলাকার ক্লেভার হাউস জিপির 18 টিলায়। গভীর রাত 2:30 নাগাদ বৃষ্টিপাতের সুযোগকে কাজে লাগিয়ে 18 টিলার মণিচরণ কৈরির বাড়িতে 18 থেকে 20 জনের এক সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ঘরের দেয়ালের পাশে থাকা একটি কাঁঠাল গাছকে ব্যবহার করে দ্বিতল ভবনে পৌঁছে যায় ডাকাত দল। দুতলার একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় ছিল মণিচরণ কৈরির বছর 22-এর পুত্র অমিত কৈরি। ডাকাতরা অমিতের ঘরের দরজা ভেঙে অমিতের কাছে পৌঁছে যায় ও তাকে বেঁধে রেখে বেধড়ক মারধর করে। অবশেষে অমিতকে সঙ্গী নিয়ে ডাকাত দল মণিচরণের কক্ষে প্রবেশ করে ও গৃহকর্তা মণিচরণকে বেঁধে ফেলে এবং বেধড়ক প্রহার করে আহত করে। এছাড়া মণিচরণের 80 বছরের বৃদ্ধা মা বাবুনি কৈরিকেও মারধর করার পাশাপাশি মণিচরণের কন্যাদেরকে একটি ঘরে আবদ্ধ করে রেখে মারধর করে। ডাকাত দল নগদ 2,68,000 টাকা সহ 1 লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুটে নেওয়ার পাশাপাশি ঘরে থাকা টিভি, ফ্রিজ, কম্পিউটার ইত্যাদি ভেঙে ফেলে। এছাড়া ঠাকুর ঘরের আসবাবপত্রও বিনষ্ট করে ঠাকুরের প্রণামীর অর্থ লোপাট করে। রোববার সকালে ধলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে দারবি চা বাগান থেকে অভিষেক রবিদাস ওরফে প্রীতমকে আটক করে। কারণ ডাকাত দলের সাথে থাকা প্রীতমকে চিনে নেন মণিচরণ বাবু। অপরদিকে দারবির জিপি সভাপতি প্রীতমের নাম জড়ানো সহ তাকে আটক করাটা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেন 15-16 বছরের প্রীতম অসুস্থ। সে মস্তিষ্কের রোগে আক্রান্ত। প্রতিদিন তাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়। শনিবার রাতেও সে নিজ বাড়িতে ঘুমিয়েছিল বলে জানান তিনি। दुकान में ढुको, दुकान में से निकल के हमारे कुछ बिछना बटल देख लो, तुम हल्ला करियो ना और ओने जाके हमारे ले जाके मारा सारा ही गर्दन धोई के एकदम नहीं जाए चूर उठा। এখানে ঢুকিয়া তারা তিনটা মেয়েরে একদম চুপচাপ রাখছে, কই হাত তারা হাল্লা করিস না, নাহলে আমি জান মারিলেন।
মেরে তারা অত্যাচার করছে না, তারা জমা করিয়া রাখি দিছে, কই একদম নিচে হাসি না নালে মারি দিন না, তারা আমি বড় বৌদি। রাত্রে 2:30টার সময় 18-20 জন মানুষ আমার দুই তলার উপরে দরজা ভাঙিয়া আমার বুকে বন্দুক লাগাইছে। এরপরে ঘর যতটা টাকা পয়সা আসলো, নগদ ক্যাশ 2,68,000 টাকা আসলো, সোনা গয়না 1 লাখ টাকার মতন আসলো, যত খুচরা পয়সা 10 টাকা 20 টাকা যা পাইছে সব লিয়ে দিচ্ছে। আমার যার উপরে সন্দেহ আছে বা যারে দেখছি আমি আমার বাড়িতে আইছে, তারে থানা যখন আইছে, পুলিশ আইসে আমার বাড়ির, তার নাম কইছি, তারা ও মানুষের ধরিয়া এরপর থানা তুলে দিয়েছে। বরাকে তৃণমূল কংগ্রেসের শঙ্খনাদ, সদস্যভুক্তির সূচনা, সরকারের জনবিরোধী নীতি মানুষের কাছে পৌঁছে দিতে গৃহ সম্পর্কে ডাক সুস্মিতার। খেলা হবে, এবার খেলা শুরু হবে। বরাক উপত্যকা থেকে খেলার আহ্বান জানাই। কর্মকর্তাদের একের পর এক স্লোগানের মধ্য দিয়ে প্রাক্তন কংগ্রেস সর্বভারতীয় নেত্রী তথা বর্তমান তৃণমূল নেত্রী সুস্মিতা এসব স্লোগানের মধ্য দিয়ে বরাকে তৃণমূল কংগ্রেসের শঙ্খনাদ করলেন। বরাক উপত্যকায় আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু করল তৃণমূল কংগ্রেস এবং সুস্মিতা দেবের বরাক তৃণমূলে সদস্য সংগ্রহ অভিযান বিশেষ করে কংগ্রেসকে আঘাত করবে বলে মনে করা হচ্ছে। আজ রবিবার থেকে কাছাড়ে তৃণমূল কংগ্রেসের সদস্যভুক্তি অভিযানের আনুষ্ঠানিক সূচনা করলেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। এই উপলক্ষে শিলচরের আশীর্বাদ ভবনে এক বিশাল সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় কংগ্রেস থেকে আসা প্রায় 500 জন কর্মকর্তা তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এইভাবে আগামীতে পর্যায়ক্রমে সদস্যভুক্ত অব্যাহত থাকবে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। কংগ্রেস থেকে আসা কর্মকর্তাদের মধ্যে কংগ্রেসের সাধারণ সম্পাদক, শিলচর জেলা কংগ্রেসের সম্পাদক, যুব কংগ্রেস, NSUI-এর পদাধিকারীরাও ছিলেন। সুস্মিতা দেব প্রত্যেকের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন। উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা মহাজোটের তীব্র সমালোচনা করেন। তার প্রশ্ন, কংগ্রেস এখন কেন AIUDF-এর সঙ্গে মিত্রতা ছিন্ন করার কথা বলছে? বস্তুত আপার আসামের উপনির্বাচনকে সামনে রেখে কংগ্রেস মহাজোট থেকে বেরিয়ে আসতে চাইছে। তিনি বলেন, কংগ্রেসকে স্পষ্ট করতে হবে যে তারা আগামী লোকসভা নির্বাচনে AIUDF-এর সঙ্গ নেবে কিনা। তিনি আরও বলেন যে অগপ আসলে বিজেপির সংখ্যালঘু সেল। এদিকে আসাম ও পার্শ্ববর্তী রাজ্যগুলির মধ্যে চলা সীমা বিবাদ নিয়ে সুস্মিতা রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে কেন্দ্র সরকারের দুর্বল নীতিকেও এর জন্য দায়ী করেন। বলেন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং 2 বা একাধিক রাজ্যের সীমা নির্ধারণ সাংবিধানিকভাবে নির্ধারিত করা থাকলেও কেন্দ্র সরকার এর সঠিক বাস্তবায়নে সম্পূর্ণ অসফলতার পরিচয় দিয়ে যাচ্ছে। সরকারের প্রতিটি ভুল নীতির বিরুদ্ধে আগামীতে তার দল যে রণংদেহী ভূমিকায় মাঠে নামছে, সুস্মিতার বক্তব্যে তা বারবারই উঠে আসে। নাগরিকত্ব নিয়ে কথা বলতে গিয়ে সুস্মিতা বলেন, বিজেপি হিন্দু বাঙালিদের বোকা বানিয়েছে, কারণ নির্বাচন পরবর্তী সময়ে নাগরিকত্ব আইনের বাস্তবায়ন কবে, কখন, কিভাবে হবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলতে পারছেন না। কাজেই সহজ সরল মানুষের আবেগ নিয়ে ছেলেখেলা মোটেই বরদাস্ত করবেন না ভোটাররা। সঠিক সময় মানুষের সঠিক জবাব দেবেন, তবে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে তিনি প্রত্যেক ভোটারের ঘরে ঘরে পৌঁছার জন্য কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান। এদিকে সুস্মিতা বলেন, বর্তমান হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকার বিজেপি RSS মুক্ত প্রাক্তন কংগ্রেসীদের সরকার। আয় দিন কংগ্রেসের নির্বাচিত বিধায়করা যেভাবে হিমন্ত বিশ্ব শর্মার শরণাপন্ন হচ্ছেন, তাতে একটা কথা প্রমাণ করে যে ক্ষমতা রাজনীতির এই মুহূর্তে কতটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে। একই সঙ্গে বিরোধী জোটকে এক হাত নিয়ে তিনি বলেন, মানুষের হয়ে কথা বলার জন্যই মানুষ জনপ্রতিনিধিদের নির্বাচিত করেন, কিন্তু বর্তমানে একাংশ বিরোধী বিধায়করা যেভাবে এক ব্যক্তির পদহেলন ও তার শরণাপন্ন হয়েছেন, তা মোটেই গণতন্ত্রের জন্য হিতকর নয়। আসামের জনতাকে বলতে চাই যে আজকের থেকে আমরা তৃণমূল কংগ্রেসের সদস্যতা শুরু করলাম এবং আমরা আসামের প্রত্যেক প্রান্ততে যাব, প্রত্যেক জেলায় যাব এবং
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি। আমরা সব জাতি সব ধর্মর অধিকারের জন্য লড়াই করব। আসামের পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল, কোনো সিদ্ধান্ত রাজনীতি হচ্ছে না। আজকে ভারতীয় জনতা পার্টিকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা যে গভর্নমেন্ট ফর্ম করলেন সেই ভারতীয় জনতা পার্টিতে কতজন বিজেপি আর কতজন কংগ্রেস আছে? আজকে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা শুধু কংগ্রেসকে পরাজয় করেনি, বিজেপিকে, ভারতীয় জনতা পার্টি আর আরএসএসকে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির থেকে বের করে দিয়েছেন। আর ভারতীয় জাতীয় কংগ্রেসকে বলতে চাই যে আপনারা এখন বলছেন যে আপনারা অ্যালায়েন্স ভাঙবেন, এটার কারণ কি? যারা ভারতীয় জনতা পার্টিকে হিন্দুদের পার্টি মানে তাদেরকে আমি বলতে চাই, ভক্তদের বলতে চাই, আপনারা হিন্দুত্ব করে বিজেপিকে ভোট দিন। বিজেপি ওদের মাইনরিটি সেল ডিপার্টমেন্ট বন্ধ করে দিল বিধানসভার ইলেকশনের পরে, কিন্তু বিজেপির মাইনরিটি ডিপার্টমেন্টের নাম কি জানেন নাকি? সেটা হলো এজিপি। এজিপি ইজ দ্য মাইনরিটি ডিপার্টমেন্ট সেল অফ বিজেপি। যখন মুসলিম সম্প্রদায়ের মানুষরা জয়েন করতে চায় তাদেরকে ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রীরা বলে যে এজিপিতে জয়েন করে নাও। তো ভারতীয় জনতা পার্টির নতুন মাইনরিটি ডিপার্টমেন্ট, মাইনরিটি কমিউনিটি সেল হলো এজিপি, আর এটাই বাস্তব। সুস্মিতা দেবের তৃণমূলে যোগদানে অসমে বিজেপির কোনো ক্ষতি হবে না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেও সুস্মিতা দেব বিজেপির কোনো ক্ষতি করতে পারবেন না বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কলকাতার শিলিগুড়িতে বিজেপির বরিষ্ঠ কর্মকর্তা প্রয়াত অলোক ঘোষের বাসগৃহে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের সাথে আলাপচারিতায় এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সুস্মিতা দেবের কিছুটা প্রভাব রয়েছে তার গৃহজেলায়, তবে তৃণমূলে যোগদানে কংগ্রেস ও এআইইউডিএফের ক্ষতি হবে, বিজেপিতে কোনো প্রভাব পড়বে না। তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসমে তৃণমূল সংগঠন বিস্তার করলে লাভ বিজেপির হবে। हम लोग को सुनना नहीं है सामने। क्या लगता है कि टीएमसी कोई फैक्टर होगा असम में? ऐसा कोई नहीं है, इसलिए सुष्मिता देव का जो स्थान है वो स्थान में पूरा असम का तो नहीं है, वो एक डिस्ट्रिक्ट का है, और वो जितना तृणमूल करेगा कांग्रेस और यूडीएफ का वोट ही बांटेगा, तो हमारे लिए तो फायदा है। दीदी कह रही है कि आसाम में भी जाएगा त्रिपुरा के साथ आना साथ। चाहिए, बहुत भरपूर स्वागत किया जाएगा। तो क्या आप भी खेलेंगे दीदी के साथ? दीदी बोल रही खेला होगा। दीदी वहाँ जाते रहता है, माँ का प्रणाम करेगा, यहाँ बंगाल में चला आएगा। आसाम में क्या काम है दीदी का? मिस्टर शर्मा, त्रिपुरा में तो अभी कोई काम नहीं है, ऐसा नहीं होता है। सर, पश्चिम बंगाल चेंज होगा बोल रहा है। सिचुएशन को लेकर त्रिपुरा में आना चाहेंगे सर? देखिए, दीदी का जो वोट बैंक है और जहाँ में दीदी पॉलिटिक्स करता है, तो दीदी जितना त्रिपुरा असम जाएगा हम लोग का फायदा होगा। वो कांग्रेस का ही वोट बांट लेगा, तो हमारे लिए तो फायदामंद है। तो आने से तो मैं रेड कार्पेट से स्वागत कर लूँ। ডিমা হাসাও দিয়ংব্রা কাণ্ডের ফলে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা ব্যক্ত করলেন হাফলংয়ের প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবার। সরকারের হস্তক্ষেপ কামনা। आप आइए, हमको थोड़ा मदद कीजिए। ডিমা হাসাও দিয়ংব্রাতে জঙ্গিদের গুলিচালনায় 5 জনের মৃত্যু হয়েছে 26 আগস্ট। এর তীব্র নিন্দা জানিয়ে ঘটনার প্রেক্ষিতে বর্তমানে যেভাবে জাতিগত হিংসার বাতাবরণ সৃষ্টি হয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন হাফলংয়ের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস মুখপাত্র সমরজিৎ হাফলংবার। বলেন, ঘটনাকে কেন্দ্র করে হোজাইর লঙ্কা উত্তপ্ত হয়ে আছে, পথ অবরোধের ফলে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ঘটনা নিয়ে যেভাবে সংবাদ মাধ্যমে বিভিন্ন মানুষ আপত্তিজনক মন্তব্য করছেন তাতে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা ব্যক্ত করেন সমরজিৎ হাফলংবার। তাই সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না হয় তার জন্য অসম সরকারকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। এ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পত্র প্রেরণ করেছেন বলে জানান হাফলংবার। 26 তারিখে ডিউংব্রা রেঞ্জার বিলে যে ঘটনা ঘটেছে সেটা আমি কঠোর ভাষায় নিন্দা করতেছি, গরিহনাও দিতেছি, এবং সরকারকে আমার অনুরোধ যে অতি শীঘ্রই যে ব্যক্তি জড়িত হোক এই দোষী ব্যক্তিগুলোকে
অতি ইয়েতে পর্যাপ্ত করিয়া ওদেরকে যাতে আইনের দ্বারস্থায় আনতে পারে, আর যে ভুক্তভোগী পরিবার আছে ওদেরকে যাতে ন্যায় বিচার দিতে পারে আর ওদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারকে অনুরোধ করে দিচ্ছি। আর তার সঙ্গে আমার পিছনে লঙ্কায় হজারি জেলার যে লঙ্কা অঞ্চলের বাসিন্দারা কিছু খুব তার পরিবারের আত্মীয় ভুক্তভোগী পরিবারের আত্মীয় খুব আমি দেখতে পেয়েছি। সেখানে আমি কিছু স্লোগান কিছু একটা জাতি বিশেষ নিয়ে একটা জেলার লোকদের বিরুদ্ধে কিছু মন্তব্য প্রকাশ করেছে, এটা খুব দুর্ভাগ্যজনক। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা পরিস্থিতির উন্নতি, গত 24 ঘন্টায় নেই কোনো মৃত্যু। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত রবিবার মেডিকেল বুলেটিনে এই খবর জানিয়েছেন। তিনি জানান, মেডিকেল কলেজে বর্তমানে 26 জন করোনা রোগী ভর্তি রয়েছেন। 14 জন রোগীকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন 2 জন রোগী। করোনার উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন 3 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4 জন। মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় 26 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে অ্যাক্টিভ অবস্থায় আছেন। 2 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 14 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় কোনো স্যাম্পল পজিটিভ আসেনি। RT-PCR 5টি স্যাম্পল গত 24 ঘন্টায় পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 3 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 4 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজ থেকে ডিসচার্জ হয়ে গেছেন। করোনা নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো পেশেন্টের মৃত্যু হয়নি। কাছাড় জেলায় করোনা সংক্রমণ অব্যাহত, রবিবার আক্রান্ত 7। কাছাড় জেলায় শনিবার 30 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ার পর রবিবার নতুন করে পজিটিভ হয়েছেন 7 জন। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 6 জনের এবং RT-PCR টেস্টে 1 জনের পজিটিভ ধরা পড়ে। এদিন 1384 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, পজিটিভ ধরা পড়ে 6 জনের। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ খবর জানানো হয়েছে। 30 আগস্ট সোমবার শিলচরে 5টি কেন্দ্রে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে। 30 আগস্ট সোমবার শিলচর শহরের 5টি কেন্দ্রে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে। অম্বিকাপট্টির দুর্গাশঙ্কর পাঠশালায় স্লট বুকিংয়ে প্রথম ও দ্বিতীয় ডোজ 100টি করে এবং অনস্পট রেজিস্ট্রেশনে প্রথম ডোজ 100টি ও দ্বিতীয় ডোজ আরও 150টি কোভিশিল্ড দেওয়া হবে। এই কেন্দ্রে মোট 450টি কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে। শিলচর সদরঘাট এলাকার অভয়াচরণ পাঠশালায় সিনিয়র সিটিজেনদের জন্য অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম ডোজ 200টি ও দ্বিতীয় ডোজ 200টি কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে। এখানে স্লট বুকিংয়ের মাধ্যমে কোভিশিল্ড দেওয়া হবে না। নাজিরপট্টি মডেল প্রাইমারি স্কুলে অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম ডোজ 150টি ও দ্বিতীয় ডোজ 200টি কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়াও তারাপুরের নিত্যময়ী এলপি স্কুলে অনস্পট রেজিস্ট্রেশনে প্রথম ডোজ 200টি এবং দ্বিতীয় ডোজ 200টি কোভিশিল্ড দেওয়া হবে। এছাড়াও ট্রাঙ্ক রোডের আরবান স্বাস্থ্যকেন্দ্রে অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ 200 জনকে দেওয়া হবে। কবি কাজী নজরুল ইসলামের 45তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় শিলচরে উদযাপিত। কবি কাজী নজরুল ইসলামের 45তম প্রয়াণ দিবস রবিবার শিলচরে পালন করল নজরুল মঞ্চ শিলচর। এদিন সকালে গান্ধীবাগে থাকা নজরুল ইসলামের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। নজরুল মঞ্চের সদস্যরা ছাড়াও বিভিন্ন সংস্থার সদস্যরা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নজরুল প্রেমী বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠন অরুন্ধতী দত্ত রায়কে নজরুল সম্মাননা প্রদান করা হয় নজরুল মঞ্চের পক্ষ থেকে। তাকে উত্তরীয় মানপত্র ও নজরুল স্মারক দিয়ে মঞ্চের পক্ষ থেকে ডক্টর বিভাস দেব, ডক্টর দীপেন্দু দাস, বাসুদেব ভট্টাচার্য ও নীরোৎপল চক্রবর্তী সম্মান জানান। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অরুন্ধতী দত্ত রায়, তাপস শঙ্কর দেব, পার্থসারথী চক্রবর্তী, ভাস্কর দাস সহ অন্যান্যরা। 1976 ইংরাজিতে আজকে কাজী নজরুল ইসলামের প্রয়াণ হয়েছিল, সেইটার দিকে লক্ষ্য রেখে আমরা কোভিড প্রচার প্রসারের জন্য আজকের এই দিনটাতে আমরা এই উদযাপন করে যাচ্ছি। আজকে আমরা শিলচর নজরুল মঞ্চ থেকে আমরা
এই অঞ্চলের একজন বিশিষ্ট শিল্পী এবং সংগঠনের সাথে যিনি জড়িত রয়েছে অরুন্ধতী দত্ত রায়, ওনাকে আমরা নজরুল পুরস্কারে পুরস্কৃত করেছি। আমরা এটুকু আশা রাখি যে এই অঞ্চলের নজরুলের প্রচার প্রসার এবং নজরুলের যে কাজ সেগুলোর প্রসার তার চর্চা আরও বাড়বে এবং প্রজন্ম যাতে উৎসাহিত হয় সেদিকে লক্ষ্য রেখে কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নজরুল মঞ্চ আমাকে যে সম্মান দিল, আমি সত্যি অভিভূত। আমি জানি না আমি সেটার উপযুক্ত কি না। নজরুল মঞ্চের সাথে আমি সব সময় জড়িত আছি, শুরু থেকেই ওদের সাথে আমি সবসময় থাকি। ভবিষ্যতে চেষ্টা করব সবসময় ওদের পাশে থাকতে, ওদের ভালোবাসা আমার পাথেয় হয়ে থাকুক, ওদের চলার কাজে যাতে আমি সাহায্য করতে পারি, আমার সেই অভিপ্রায় থাকবে। বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডে 2 কোটি টাকার 3টি পানীয় জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। রোববার ধলাই সমষ্টির বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডে 3টি পানীয় জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। প্রধানমন্ত্রী জল জীবন মিশনের অধীন 2,02,05,000 বরাদ্দ অর্থে বাগবাহার জিপি, লোহারবন্দ জিপিতে 3টি পানীয় জল প্রকল্পের সংস্কার কাজের সূচনা হয় এদিন। এদিকে এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, দেশের প্রতিজন মানুষের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোই সরকারের লক্ষ্য। জল জীবন মিশন প্রকল্প প্রধানমন্ত্রী মোদীর ইতিবাচক চিন্তাধারারই ফসল। পরিমল শুক্লবৈদ্য জানান, 2024-এর মধ্যে ভারতের প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছানোর সংকল্প নিয়েছে সরকার। যার জন্য একেবারে সংক্ষিপ্ত সভা আজকে এই অঞ্চলে আমরা 3টা স্কিমে ফাউন্ডেশন দিয়েছি। এখানে রাকুদার বাড়ির পাশের যে স্কিম, এই স্কিম অনেকদিন থেকে চলছে, এরকম যে স্কিম চলছে না, কিন্তু আমরা দেখি যে কোনো না কোনো সময় বিভিন্ন ভাবে অসুবিধা হয়। অসুবিধা মানে কি, ধরুন এরকম যে 100 জন মানুষ থাকলে 2-4 জনের বাড়ির পাশে হয়তো হাইড্রেন আছে, দূর থেকে আনতে হয়, ইত্যাদি ইত্যাদি কথা যথাসময়ে আমরা দিতে পারি না, এই কথাগুলো থাকে। কিন্তু এবার শ্রদ্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সমগ্র ভারতবর্ষে জনগণকে জল পৌঁছে দেওয়ার একটা মিশন নেওয়া হয়েছে। ধেমাজি জেলার কলেজ ছাত্রী নন্দিতা শইকিয়া হত্যাকাণ্ডের ঘটনায় শিলচরেও প্রতিবাদী কর্মসূচি পালন করল বিভিন্ন দল সংগঠন। রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি হওয়া ধেমাজি জেলার কলেজ ছাত্রী নন্দিতা শইকিয়া হত্যাকাণ্ড নিয়ে এবার শিলচরেও প্রতিবাদে সরব হল বিভিন্ন দল সংগঠন। শনিবার সন্ধ্যায় শহরের ক্লাব রোডের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হয়ে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সহ অন্যান্যরা সংগঠনের কর্মকর্তারা বর্বরোচিত এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। মোমবাতি জ্বালিয়ে নন্দিতার আত্মার সদ্গতি কামনা করেন তারা। এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে অরুণ দত্ত মজুমদার, বিপ্লব কুমার গোস্বামী সহ অন্যান্যরা এই ঘটনার ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রতিবাদী এই কর্মসূচিতে হিউম্যান রাইটসের রাজ্য সভাপতি আখতার হোসেন লস্কর, স্বর্ণালী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। কয়েকদিন পূর্বে নন্দিতা শইকিয়া একটা প্রতিভাবান ছাত্রীকে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। যদিও সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে, আসামি ধরা পড়েছে, আমাদের দাবি তার বিচার ত্বরান্বিত করার জন্যে অতি শীঘ্র যাতে তার বিচার হয়, দৃষ্টান্তমূলক শাস্তি যাতে তাকে দেওয়া হয়। ইতিমধ্যে আমরা দেখেছি নির্ভয়া হত্যাকাণ্ড। নন্দিতা শইকিয়া আত্মার সদ্গতি কামনা করছি। আজকে আমরা যে ভারাক্রান্ত হৃদয়ে এখানে আমরা সমবেত হয়েছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা এই প্রতিবাদ জমায়েত থেকে আমরা দাবি করছি যে অবিলম্বে এই ফার্স্ট ট্র্যাক কোর্টে এদের খুব বিচার ত্বরান্বিত করে ওদেরকে
চূড়ান্ত শাস্তি দেওয়া উচিত। প্রাক্তন বিধায়ক এনামুলের বাড়িতে চুরি, সিসিটিভি ফুটেজ দেখলে চোখ কপালে উঠবে। কথায় বলে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। সোনাইয়ের প্রাক্তন বিধায়ক এনামুল হক লস্করের বাড়ির ওই চুরির ঘটনাটি ধরা পড়ে সেখানকার সিসিটিভি ক্যামেরায়। গতকাল রাতে শিলচর শহরের ওয়াটার ওয়ার্ক রোডে এক অদ্ভুত চুরির ঘটনা ঘটেছে। চোরের চুরি দেখলে চোখ কপালে উঠবে। আসলে চোর কি চুরি করছে? এই সিসিটিভিতে দেখা যাচ্ছে এক যুবক কিভাবে একটি বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। দৃশ্যটি হয়তো মনে হচ্ছে যে যুবকটি পাশে একটি বাইক বা 4 চাকার গাড়ি চুরি করতে এসেছিল, কিন্তু না, যুবকটি 4 চাকার গাড়ি বা বাইক চুরি করতে প্রস্তুত নয়। যুবকটি দরজার সামনে স্যান্ডেল চুরি করতে এসেছিল এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে যুবকটি স্যান্ডেল চুরি করে জায়গাটি ত্যাগ করে। এদিকে যুবকটির এই চুরির ঘটনায় মালিক তথা প্রাক্তন বিধায়ক এনামুল হক লস্কর সহ বাড়ির অন্যান্য সদস্যরা হতবাক হয়ে যান। কালকে রাত্রে আনুমানিক 8:45-এর সময় আমরা আমাদের এখানে স্টাফ থাকে, তারা স্যান্ডেল পত্র এখানে রাখা থাকে। তো হঠাৎ করে আমরা দেখলাম তার স্যান্ডেল একটা এখানে নাই। যখন আমাদের অনুষ্ঠান বন্ধ করিয়া যাওয়ার সময় দেখতে স্যান্ডেলটা এখানে নাই। তখন আমরা সিসিটিভি ফুটেজ চেক করলাম, চেক করে দেখা গেল আনুমানিক 8:45-এ একটা ছেলে গেটের দিকে ঢুকিয়ে উপর থেকে তাকাইছে, কিছু না পাইয়া তারপরে স্যান্ডেলটা তার কাপড়ের নিচে ঢুকাইয়া নিয়ে গেছে। এখন ইস্যুটা হয়ে গেছে গিয়ে স্যান্ডেলটা তো খুব বড় জিনিস না, কিন্তু আমাদের এই এলাকায় আজকে বিগত কতদিন থেকে বিশেষ করে ড্রাগ আসক্ত যুবকরা এরকম চুরিকাণ্ড সংগঠিত হয়। শুধু এটাই না, আরও ধরুন বিভিন্ন গোডাউন থেকে অনেক মালপত্র অনেক আগেও চুরি হয়েছে। আর এখানে যেহেতু এটা খাদ্য সামগ্রী হোলসেল বেশিরভাগ গোডাউনগুলো এখানে অবস্থিত, বিশেষ করে যারা ড্রাগ আসক্ত যুবকরা তারা নেশার সামগ্রী ক্রয় করার জন্য টাকা জোগাড় করার লাগে এই সমস্ত চুরিকাণ্ড সংগঠিত করে। আর আমরা এলাকার সব মানুষ এটা এফেক্টেড এটার থেকে এটার লেগে সবই চিন্তিত। আর আশা করি পুলিশ প্রশাসনেও আরও এটার উপরে নজর দিব যাতে এইরকম চুরিকাণ্ড আগামী দিনে সংগঠিত হয়। বরখোলা সমষ্টির নিজ জয়নগর নয়াগ্রাম এলাকার সদানন্দ শক্তি সেবা আশ্রমে সভা আয়োজিত। রোববার বরখোলা সমষ্টির নিজ জয়নগর নয়াগ্রাম এলাকার সদানন্দ শক্তি সেবা আশ্রমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়। সভায় আশ্রমের কমিউনিটি হল, নাট মন্দির নির্মাণ সহ এলাকার বিদ্যুৎ পরিষেবা, বিশুদ্ধ পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধানের জন্য সাংসদের সহযোগিতার আর্জি জানানো হয় আশ্রম কমিটির তরফে। এদিকে সাংসদ এইসব সমস্যার স্থায়ী সমাধানে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন রঞ্জিতানন্দ গিরি মহারাজ, আশ্রমের প্রতিষ্ঠাতা শঙ্করানন্দ গিরি মহারাজ সহ অন্যান্যরা। এই লাইনটা একদম ড্যামেজ, কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আগে রাস্তাটা নিচে ছিল, এখন রাস্তাটা উঁচু হয়েছে, সেই জন্য এই লাইনটা নতুন ফ্রেশ ভাবে উপরে উঠা চাই। এবং যে টেসমার দেওয়া হয়েছে এই টেসমারের দ্বারা আমাদের কাম চলছে না। প্রবলেম জলটা ওই সংগ্রাম করে সন্তোষ মন্ত্রীদের ঘরে জল এসেছে। রাজদীপ রায় মহাশয়ের কাছে এই বিশেষ আবেদন যে আমাদের সদানন্দ শক্তি সেবা আশ্রম শূন্যবস্থা কালীবাড়ির প্রাঙ্গণে যে আমাদের আগামী দিনে খুব দ্রুত এবং সুন্দর একটি নাট মন্দির কমিউনিটি হল করে দেওয়া হোক। আর এই পাড়ার উন্নতি প্রকল্পে লাইনটাকে উঁচু করে আর জলের ব্যবস্থাটা করে দিলে আমরা খুব উপকৃত হব। আমাদের সরকার একটা নির্ণয় নিয়েছে, আসাম সরকার, যে আপনারা জানেন যে মন্দির যেখানে এস্টাবলিশ হবে তার আশপাশের এরিয়া ডেভেলপমেন্ট করার জন্য আমরা মন্দিরের থ্রুতে ডেভেলপমেন্ট করব। আপার আসামে আপনারা জানেন যে পুরনো মন্দির যারা আছে কিংবা নতুন মন্দিরও এস্টাবলিশ হোক, তাদেরকেও আমরা আগামী দিনে অর্থ সাহায্য করব। পূর্ত বিভাগের উদ্যোগে এবং বিজেপি নেতৃবৃন্দ সহ সাংসদ প্রতিনিধির তৎপরতায় শিলচর কালাইন সড়কের সংস্কার কাজ শুরু হলো রবিবার। রোববার থেকে শুরু হলো শিলচর কালাইন জাতীয় সড়কের সংস্কার কাজ। পূর্ত বিভাগের উদ্যোগে এবং বিজেপি নেতৃবৃন্দ সহ সাংসদ প্রতিনিধির তৎপরতায় শুরু হলো কাজটি। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় থাকা এই সড়কটির সংস্কারের আর্জি জানিয়ে বিগত দিনে বিজেপি মহিলা মোর্চা সম্পাদিকা পাপড়ি কর্মকার, বিজেপি কর্মকর্তা মানস চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকারের সঙ্গে সাক্ষাৎ করলে বিভাগীয় কর্তৃপক্ষ শীঘ্রই সড়কটি সংস্কারের ব্যাপারে উদ্যোগ
উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন এবং সেই অনুযায়ী রোববার থেকে শুরু হয় কাজ। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পাপড়ি কর্মকার বলেন, বর্তমানে অস্থায়ীভাবে সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হবে, তবে আগামীতে সড়কটির স্থায়ীভাবে সংস্কারের দাবি জানাবেন তারা। সড়ক নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। এখন যে দুরবস্থা ধরেছে যে গর্তের মধ্যে রাস্তা খুঁজে আমরা চলাচল করতে হয়, তাই কয়েকদিন আগে আমরা কার্যনির্বাহী বাস্তুকারের কাছে আমরা গিয়েছিলাম পিডব্লিউডি বিভাগের। তো পূর্ত বিভাগ থেকে আমাদের বলা হলো যে আমরা শীঘ্রই সে কাজটা আমরা করে দেব এবং যে ঠিকাদার বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের 3 বছরের যে লাইবিলিটিস রয়েছে তার ভিত্তিতে উনি কাজ করে দেবেন বলে আমাদের আশ্বাস দিয়েছিলেন। পূর্ত বিভাগ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে আমরা কাজটা করে দেব এবং আজ যাই হোক পরবর্তীতে শিলচরের বিজেপি নেতৃবৃন্দ এবং সাংসদ প্রতিনিধি পুলক দাস তাদের তৎপরতায় পূর্ত বিভাগ আরও সক্রিয় হয়েছে এবং আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দুরবস্থা লাঘবে পূর্ত বিভাগ এগিয়ে এসেছে এবং কাজ করছে। শিববাড়ি রাস্তার অবস্থা বেহাল অবস্থা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আর ঘটছেও। আজকে একটু আগেও একটা বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেইগুলো আমরা মাথায় রেখে আমরা নাগরিক হিসাবে বা আমাদের বিজেপির কার্যকর্তা হিসাবে আমরা গিয়েছিলাম এবং আমাদের এমএলএ এমপি ওনারাও গত পরশুদিন রাত্রে ভিডিওকে ডেকে এনে উনি বলেছেন যে কোনোভাবে 1-2 দিনের মধ্যে যাতে কাজটা কমপ্লিট করে দেন সেই আশা উনি রেখেছেন আর আজকে উনি এই আশাটা বাস্তবিত হয়েছে। তো সেইটুকু আমি বললো পূজার আগ পর্যন্ত যেভাবে করে দিচ্ছেন সেইটুকু হোক, করে আগামীতে দেখা যায় পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা আবার দাবি রাখি। হকির জাদুঘর ধ্যানচাঁদের জন্মদিন জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শিলচরের ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন। হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন এবং জাতীয় ক্রীড়া দিবস পালনের অঙ্গ হিসেবে রোববার এক অনুষ্ঠানের আয়োজন করল শিলচরের ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ। এদিন অনুষ্ঠানের শুরুতে ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সকলে। পরে বক্তব্য রাখতে গিয়ে খেলাধুলার বিষয়ে বিশদভাবে আলোচনা করেন উপস্থিত বক্তারা। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীর দাস, হারান দাস, ইকবাল বাহার প্রমুখ। অনুষ্ঠানে 6 জন খেলোয়াড়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তাদের মধ্যে রয়েছেন হকি খেলোয়াড় তাহেরা লস্কর এবং ক্রিকেট খেলোয়াড় সুদীপ্তা দেবরায়, রমা চক্রবর্তী চৌধুরী, নিহারেন্দু দে, মধু শুক্লবৈদ্য এবং হীরানন্দী। করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিজেপির বরখলা মণ্ডল কমিটির উদ্যোগে প্রশিক্ষণ শিবির আয়োজিত। করোনার তৃতীয় প্রকোপ থেকে জনগণকে বাঁচাতে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিজেপির বরখলা মণ্ডলের পরিচালনায় মাল্টি ব্লক পারপাস হলে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল রবিবার। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিলচর মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার কিরিটি রঞ্জন দে। উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ডিজে নাথ মণ্ডল, সভাপতি অরিন্দম নাথ, পূর্ব জেলা পরিষদ সদস্য গীতন নাথ, উত্তর জেলা পরিষদ সদস্য তাপসী দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, মণ্ডল সাধারণ সম্পাদক অজিত দাস, সম্পাদক কল্লোলজিৎ চক্রবর্তী প্রমুখ। এদিন মণ্ডলের অধীনে 130টি বুথের কর্মীদের করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে প্রাথমিকভাবে চিকিৎসা পদ্ধতির কিছু কৌশলের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও প্রাথমিক চিকিৎসার সাহায্যে ওষুধ সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। কিন্তু করোনা যদি লাংসে অ্যাটাক করে তাহলে কিন্তু বড় মুশকিল। আবার এমনও আছে করোনার সংক্রমণ কমে যায়, তারপরে আবার একটু লাংসের প্রবলেম হয়, এগুলো হলে কিন্তু আরও ডেঞ্জার। তার মধ্যে কারো যদি আগের থেকে কোনো রোগ থাকে, আমার ডায়াবেটিস নাই, প্রেশার নাই, হ্যাঁ আমি হয়তো 5 বার অ্যাটাক হয়েছে, আমরা ধরা পড়ে না। তো এই জন্য নিজেকে সতর্ক রেখে অন্যদেরকেও সতর্ক করাতে হবে। সমাজ আমাদের বরখলা অঞ্চল সমস্ত ভারতবর্ষ অঞ্চলকে আমরা যাতে সুস্থ সমাজ হিসাবে আমরা গড়ে রাখতে পারি, কারণ স্বাস্থ্যই আমাদের জীবনের মূল। স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে আমাদের কোনো কিছু সম্ভব হবে না। তাই আমরা স্বাস্থ্য আমরা ঠিক রাখবো, আমরা এই করোনা থেকে আমরা বাঁচবো, আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। সোনাইয়ে বিজেপির স্বাস্থ্য স্বয়ংসেবক অভিযান প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল রবিবার।
করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় দেশব্যাপী স্বাস্থ্য স্বয়ংসেবক অভিযান নামক বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। বরাক উপত্যকা ও এই অভিযানের অঙ্গ হিসেবে দলীয় কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রবিবার বিজেপির সোনাই মণ্ডল কমিটির উদ্যোগে স্বাস্থ্য স্বয়ংসেবক অভিযান প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সোনাই মইনুল হক চৌধুরী প্রেক্ষাগৃহে আয়োজিত শিবিরে মণ্ডলের অন্তর্গত সকল বুথ স্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি ভজন সেন, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি নাথ, স্বাস্থ্য স্বয়ংসেবক অভিযানের কনভেনার ইন্দ্রাণী নাথ, আইটি সেলের কনভেনার নিশীথ নাথ, পুর সদস্য রামকৃষ্ণ নাথ প্রমুখ। এ নিয়ে বক্তব্য উপস্থাপন করতে গিয়ে মণ্ডল সভাপতি ভজন সেন বলেন, মহামারীর করোনার তৃতীয় ঢেউ আসলে দলীয় কার্যকর্তারা তা মোকাবিলা করতে পারেন এবং জনসাধারণকে সহযোগিতা ও রোগ থেকে বাঁচতে সচেতনতা করতে পারেন, তার জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। মণ্ডলের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি নাথ শরীরকে সুস্থ রাখতে যোগব্যায়ামের বিভিন্ন আসন করে দেখান। আমরা জানি পত্রিকা পেপার মাধ্যমে যে আগামী সেপ্টেম্বর মাস থেকে করোনার তৃতীয় ঢেউ আসছে, সেই তৃতীয় ঢেউটা অতি ভয়ঙ্কর। সেই জন্য আমরা এর আগে কিভাবে আমরা সেই তৃতীয় ঢেউকে আমরা মোকাবিলা করতে পারি, সেই জন্য দল এই স্বাস্থ্য স্বয়ংসেবক সম্পর্কে সেল তৈরি করেছে। ওদেরকে দলের পক্ষ থেকে কয়েকটি জিনিস দেওয়া হবে। যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং যাদের রেজিস্ট্রেশন আছে, 106 এর মধ্যে 76টা সেন্টারে রেজিস্ট্রেশন আছে, সেই অনুযায়ী 76টা সেন্টারে রিক্রুটমেন্ট আসবে। আমার ভুলকেও আছে, জীবিত আছে হলেও কিন্তু এই করোনা হওয়ার পর মানুষের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ওয়ার্কলেস হয়ে যায়। যার জন্য আপনাদের কাছে এটাই আমার অনুরোধ, আপনারা করোনা নিয়ে যেগুলো ইনস্ট্রাকশন মোদী সরকার দিয়েছেন বা আমাদের সরকার দিয়েছেন, সেগুলো দয়া করে আপনারা সব মানবা, সব মেনে চলবা। কারণ করোনা কোনো এড়িয়ে চলার মতো রূপ না, খুবই ভয়ঙ্কর রূপ। সেটা আমি সামনে থেকে দেখেছি, আমার না হলেও আমার অনেক আত্মীয় হয়েছে, আমি হারিয়েছি অনেক লোককে, আমার নিজস্ব লোককে আমি হারিয়েছি। তো আপনাদের কাছে এইটাই অনুরোধ, আপনারা এই বিষয়টা একটু সতর্কভাবে নেবেন, এড়িয়ে চলবেন না। মারিয়া বেগমকে সংবর্ধনা জানালো সোনাই ঈদ মিলন উৎসব উদযাপন কমিটি। সোনাই ঈদ মিলন উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে রবিবার ইন্ডিয়ান এয়ারফোর্সের ফ্লাইং অফিসার নিযুক্ত হওয়া মারিয়া বেগমকে সংবর্ধনা জানানো হয়। এদিন লক্ষ্মীপুর সমষ্টির শিবপুরের মারিয়া বেগমের বাড়িতে গিয়ে তাঁকে সংবর্ধনা জানান কমিটির কর্মকর্তারা। উপহার সামগ্রী সহ মানপত্র ও উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। ঈদ মিলন উৎসব উদযাপন কমিটির তরফে এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লস্কর, সহসভাপতি জাবির হোসেন লস্কর, সামাজিক সম্পাদক রাজন বরভুইয়া, প্রচার সম্পাদক শাহিন আজহার লস্কর প্রমুখ। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লস্কর মারিয়া বেগমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। স্বাধীনতার অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন পাথারকান্দি কলেজে। সমগ্র দেশ জুড়ে চলা স্বাধীনতার অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসাবে শনিবার পাথারকান্দি কলেজে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন সকাল 10:30টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাথারকান্দি জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা। করিমগঞ্জ ব্লাড ব্যাংকের সহযোগিতায় এবং পাথারকান্দি কলেজ ও এনএসএস ইউনিটের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে মোট 75 জন স্বেচ্ছায় রক্তদান করেন। বক্তব্য রাখতে গিয়ে রক্তদান জীবনদান, তাই উদ্যোক্তাদের এ ধরনের মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন শান্তিলাল সিনহা। এছাড়াও এদিনের রক্তদান শিবিরে যারা রক্তদান করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিশিষ্টজনেরা। অশেষ অশেষ ধন্যবাদ। আমরা জানি জলের ওপর নাম জীবন, বলতে পারি রক্তের ওপর নাম প্রাণ। আজকে প্রাণ দান করবো বলা যায়, ব্লাড ডোনেশন ক্যাম্প মিন্স প্রাণ দান করব। এই একটা মহৎ উদ্দেশ্য নিয়ে একটা মহৎ কাজ আপনারা হাতে নিয়েছেন,
তার জন্য সবাইকে ধন্যবাদ। ম্যাক্সিমাম মহিলারা যখন প্রসূতির সময় ব্লাডের প্রয়োজন হয় এবং এরা করিমগঞ্জে গিয়ে হসপিটালে কীভাবে যে কষ্ট করে এবং ঘরে ঘরে ঢুকতে হয়, আরেকজন ব্লাড ডোনারকে রেডি করতে হয়, কত মানুষের সাথে রিকোয়েস্ট করতে হয়, তারপরে মানুষ সেটাকে সেই রিকোয়েস্টকে রিফিউজ করে যে না আমি নিতে পারবো না, আমার শরীর ঠিক নাই। ইভেন অনেক রেডি হওয়ার পর আমরা রেডি করি, তার মা নিষেধ করে থাকে। সেই ধরনের একটা পরিস্থিতিতে একজন মানুষের যখন যান বাঁচতে হয়, ব্লাডের প্রয়োজন হয়, সেটা কীভাবে কালেকশন হয় এটা আমি নিজের একদম কাছে থেকে দেখেছি। সেজন্য আজকে যারা ব্লাড ডোনার হয়েছে তাদেরকে আমি ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করবো যে আপনাদের দীর্ঘজীবী হোক এবং আপনারা জীবনের সমস্ত জীবন আপনারা এরকম সুস্থ থাকুন, যেভাবে আপনাদের ব্লাডটা মানুষের সমাজে কাজে লাগে। আজকে আমার সুগার হয়ে গেছে, আমি অনেক আফসোস করছি, কারণ আমি আগে গুয়াহাটিতে যখন যেতাম আমি রহমান হসপিটালে লাস্ট 2বার ব্লাড দিয়েছি, একটা কাজে লেগেছে, একটা কাজে লাগে। এরপরে আসার পর আমার সুগার ধরা পড়েছে। এখন হয়তো সম্ভবত আমার ব্লাড আপনারা নেবেন না, আমার কাজে লাগছে না ব্লাডটা। আসছি খেলার খবরে। 29 আগস্ট হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবসে সাংবাদিক ও সংবাদকর্মীদের মধ্যে এক হাঁটা প্রতিযোগিতার আয়োজন করল বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক। সংবাদকর্মীদের মধ্যে হাঁটা প্রতিযোগিতার মাধ্যমে রবিবার 29 আগস্ট হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ সিংয়ের জন্মদিন তথা জাতীয় ক্রীড়া দিবস পালন করল বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স। এদিন শিলচর ডিএসএ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সাংবাদিকদের হাঁটা প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বয়সের অনেকেই। এরপর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সংস্থার কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা শ্রদ্ধা জানান এই মহান খেলোয়াড়কে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। নিজের বক্তব্যে বিধায়ক বলেন, ক্রীড়াক্ষেত্রে দেশকে গৌরবান্বিত করেছেন ধ্যানচাঁদ। এই কিংবদন্তি হকি খেলোয়াড়ের অবদানকে স্বীকৃতি দিয়ে এবার ভারত সরকারের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন ধ্যানচাঁদের নামে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1928, 1932 ও 1936 সালে পরপর 3টি অলিম্পিকে দেশকে সোনা এনে দিয়েছিলেন ধ্যানচাঁদ। উল্লেখ করে বিধায়ক বলেন, ক্রীড়াক্ষেত্রে দেশের নতুন প্রজন্মের কাছে ধ্যানচাঁদ এক অনুপ্রেরণা। সভাপতি রিতেন ভট্টাচার্যের পৌরোহিত্যে এদিনের সভায় বাক্স কর্মকর্তারা হাঁটা প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে এদিন বিকেলে ডিএসএ সংস্থার কার্যালয় ধ্যানচাঁদ নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় বাক্সের পক্ষ থেকে। হকির জাদুকর ধ্যানচাঁদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন অনুষ্ঠানে বক্তারা। তো আজকের দিনে ধ্যানচাঁদের চরণে আমি শতকোটি আমার প্রণাম নিবেদন করছি। আগামী দিনে বাক্স যেভাবে ক্রীড়া জগতে একটা উজ্জ্বল ভূমিকা রেখে চলছে, আমরা লক্ষ্য করছি যে প্রতিটা খেলায় ওনাদের পার্টিসিপেশন থাকে, তো গৌরবের ব্যাপার। আর আজকের দিনে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে আমরা দাঁড়িয়ে আছি। এই ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাধ্যমে গোটা বরাকের যারা কৃতি প্লেয়াররা রয়েছেন তাদের জন্য এই ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন চেষ্টা চালিয়ে যাচ্ছে যে বরাকের যারা নক্ষত্র রয়েছেন তাদেরকে খুঁজে বের করে আর ক্রীড়া জগতে একটা আলোড়ন সৃষ্টি করার জন্য সেটা চেষ্টা করছেন। 29 আগস্ট বিটিএনের প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কততম প্রয়াণ দিবস শিলচরে উদযাপিত? শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের অংশগুলো আরও একবার। ধলাইয়ের 18 টিলায় দুর্ধর্ষ ডাকাতি, ডাকাতদের মারে আহত ঘরের সদস্যরা, স্বর্ণালংকার ও 2.5 লক্ষ টাকা লুট। তৃণমূলের সদস্যভুক্তির সূচনা, সরকারের জনবিরোধী নীতি মানুষের কাছে পৌঁছতে গৃহ সম্পর্কের ডাক সুস্মিতা দেবের। সুস্মিতা দেবের তৃণমূলে যোগদান বিজেপিতে কোনো প্রভাব পড়বে না বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা। ডিমা হাসাও হত্যাকাণ্ড, সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা ব্যক্ত করলেন হাফলংয়ের প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবার, সরকারের হস্তক্ষেপ কামনা।
24 ঘন্টায় মৃত্যু নেই মেডিকেলে, কাছাড়ে করোনায় আক্রান্ত 7। 45তম প্রয়াণ দিবসে শিলচরেও নজরুল স্মরণ। এখনকার মতো বিটিএন সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।